সালামু আলাইকুম। এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা, আজকে আমরা রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, একাদশ অধ্যায়ের জৈব যৌগ বা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। প্রথমেই হাইড্রোকার্বন জিনিসটা কি সেটা আমরা জানবো। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটি যৌগ, অর্থাৎ যে যৌগে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে এই যৌগকেই বলবো আমরা হাইড্রোকার্বন। তাহলে প্রথমে হাইড্রোকার্বনের যে শ্রেণীবিভাগ, কত প্রকার হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাসটা আমি তোমাদেরকে দেখো ডায়াগ্রামের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে বোঝো তাহলে ভালো লাগবে এবং তোমরা সহজেই জৈব যৌগ অধ্যায়টা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবা। চলো আমরা তাহলে শুরু করে দিই। হাইড্রোকার্বন প্রথমেই দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন তাদেরকেই বলা হয় যে সকল হাইড্রোকার্বনের উৎস হচ্ছে প্রাণীর তেল বা চর্বি। এই প্রাণীর তেল বা চর্বি থেকে যে হাইড্রোকার্বন গুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক শব্দটি আসলে অ্যারোমা থেকে এসেছে, আর অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত, অর্থাৎ সুগন্ধযুক্ত যে হাইড্রোকার্বন গুলো আছে এগুলোকে আমরা বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যেমন সাবান, তারপরে বেনজিন, ন্যাপথলিন, এগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর প্রথমেই আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। এই সমস্ত অর্থাৎ হাইড্রোকার্বন জাতীয় যে সকল যৌগ এগুলোর প্রাণ শক্তি কিন্তু কার্বন, অর্থাৎ হাইড্রোকার্বনের বা জৈব যৌগের প্রাণ বলা হয় কার্বন। কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে হাইড্রোকার্বন তথা জৈব যৌগের নামকরণ বা নামের পরিবর্তন হতে থাকে। তাহলে কার্বনের প্রত্যেকটা যৌগে কার্বনের এখানে যোজনী কিন্তু 4 হবে। 4 যোজনী মিলাতে গিয়ে কার্বনের যে যোজনীগুলো মানে যে কয়টা সংখ্যক যোজনী শর্ট থাকবে বা ঘাটতি থাকবে সেটা এখানে হাইড্রোজেন মৌল সাপোর্টিং হিসেবে কাজ করবে। তাহলে দেখো, আমরা প্রথমে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে সামান্য একটু আলোচনা করি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন এসএসসি পর্যায়ের সিলেবাসে আমাদের নেই, এটা উচ্চতর পর্যায়ে অর্থাৎ ইন্টারমিডিয়েট সেকশনের রসায়নে ব্যাপকভাবে বা বিস্তারিতভাবে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বর্ণনা বা বিশদভাবে আলোচনা করা হয়েছে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা হচ্ছে এরকম, যে সকল আসলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা এক ধরনের বদ্ধশিকল হাইড্রোকার্বন এবং এখানে কার্বন কার্বন এক অন্তর বিশিষ্ট দ্বিবন্ধন আছে। যেমন আমরা যদি বলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণস্বরূপ আমরা দিতে পারি C6H6, এটা হচ্ছে বেনজিন। তাহলে বেনজিনের গাঠনিক সংকেতটা হবে এরকম, কার্বন 6টা, তার মানে 1 2 3 4 5, এই যে 6। তাহলে এই যে ষড়ভুজের প্রান্ত বিন্দুগুলোতে আসলে কার্বন আছে, এই যে কার্বন কার্বন, এই যে কার্বন কার্বন কার্বন, তাহলে 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন আছে। তাহলে এই যে দেখো তুমি, এই যে এই কার্বনের যে 6টা বাহু আছে, এই 6টা বাহুর যে কোনো একটা কার্বন কার্বন, এই যে এই কার্বন এবং এই কার্বন, এই দুইটা কার্বনের মধ্যে যদি এখান থেকে যদি এই দুইটা কার্বনের মধ্যে যদি তুমি দুইটা বন্ধন দাও অর্থাৎ দ্বিবন্ধন, তাহলে একটা পরে আবার একটা দ্বিবন্ধন হবে, এইখানে দ্বিবন্ধন হবে এবং এই যে এই কার্বন এবং এই কার্বন ফাঁকা থাকবে, তারপর একটা আবার দ্বিবন্ধন, অর্থাৎ এক অন্তর পর দ্বিবন্ধন যুক্ত। কার্বন কার্বন একটা এক বন্ধন, তারপরে দ্বিবন্ধন, এক বন্ধন দ্বিবন্ধন, এক বন্ধন দ্বিবন্ধন, এই সমস্ত বা এই বৈশিষ্ট্য সম্পূর্ণ হাইড্রোকার্বনকে বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে এটা হচ্ছে বেনজিনের গাঠনিক সংকেত। অনুরূপভাবে C8 C10H8, এটাকে বলা হয় ন্যাপথলিন, এটা হচ্ছে ন্যাপথলিন। তাহলে এটারও গাঠনিক সংকেত লেখা যায়, তাহলে এটার গাঠনিক সংকেত এরকম হবে, দেখো এরকম, এটার গাঠনিক সংকেত আসলে এরকম হবে, এই যে এইভাবে দিয়ে এরকম এরকম। তাহলে এটা যদি আমি এখান থেকে শুরু করি, এই তারপরে হচ্ছে এই যে হবে, সরি এখান থেকে দিই, এই যে এক দ্বিবন্ধন, তারপরে এই এক বন্ধন এই এক বন্ধন, আর এখানে এসে এখানে তো আছেই, জাস্ট এখানে একটা আর এই জায়গায় একটা,
তাহলে এটা হচ্ছে ন্যাপথলিন, ন্যাপথলিনের গাঠনিক সংকেত। তাহলে লক্ষ্য করো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন মূলত এই প্রকৃতি, অর্থাৎ প্রথমে একটা কার্বন কার্বন একক বন্ধন, তারপরেরটাই কার্বন কার্বন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, এইভাবে। এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে ন্যাপথলিন। তাহলে আশা করি অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেলাম। অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা আসলে এসএসসি পর্যায়ের সিলেবাসে নেই, সুতরাং আমরা এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। এরপরে দেখো, আমরা সরাসরি অ্যালিফেটিক হাইড্রোকার্বনে চলে যাই। অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা হচ্ছে তোমার যে সকল হাইড্রোকার্বন প্রাণীর তেল এবং চর্বির থেকে উৎপন্ন হয়েছে সেগুলোকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। এই অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন মানে কার্বনের দুইটা প্রান্ত আর একটা কার্বন আর একটা প্রান্তের সাথে, অর্থাৎ তিনটা কার্বন একসাথে ত্রিভুজের মতো গঠন করছে, একটা ক্ষেত্র আবদ্ধ করে রাখবে, এটাকে বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা হচ্ছে একটা আবদ্ধ ক্ষেত্র। অ্যাটলিস্ট কোনো একটা ক্ষেত্রকে আবদ্ধ করতে গেলে আমরা জানি তিনটা বাহু ছাড়া কোনো একটা ক্ষেত্রকে আবদ্ধ করা যায় না। এই কারণে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এখানে তিন কার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বনের যৌগই শুরু হয় তিন কার্বন বিশিষ্ট, কার্বন সংখ্যা তিনটা নিয়ে। তাহলে তিন হলে তোমার এখানে হবে এরকম একটা ত্রিভুজের মতো, এই যে এটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের একটা যৌগ, এটাকে বলা হয় সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। কেননা এখানে কার্বন 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 সম্পৃক্ত কেন বলা হচ্ছে, কারণ বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকবে সেটাকে বলবো আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে আমরা জানি প্রথমেই জৈব যৌগে কার্বনের যোজনী তোমার 4 মিলাতে হবে অলওয়েজ। কার্বনের যোজনীর 4 মিলাতে গিয়ে যে কয়টা যোজনীর শর্ট থাকবে সেই কয়টা হাইড্রোজেন এসে সাপোর্টিং হিসেবে কাজ করবে। তাহলে দেখো, লক্ষ্য করো, এই যে এই কার্বন এবং এই কার্বন, কার্বন কার্বন একক বন্ধন, এই যে এই হাতটা বা বাহুটা, ত্রিভুজের বাহুটাই হচ্ছে এই কার্বনের বন্ধন। তাহলে এইখানে একটা বন্ধন হলো, তাহলে এবং এই একটা বন্ধন, এই এক বন্ধন এক বন্ধন দুই বন্ধন, তাহলে এই কার্বনের যোজনী 2 হলো, কিন্তু আসলে কার্বনের যোজনী মিলাতে হবে আমাদের 4। তাহলে অবশিষ্ট দুইটা হাইড্রোজেন এখানে আসবে, তাহলে CH2, অনুরূপভাবে এই পাশেও তাই CH2 CH2। তাহলে এটাকে বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেহেতু কার্বনের যোজনী তিনটা কার্বন 1 2 3, তাহলে এই 3 কার্বন বিশিষ্ট বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে বলা হয় সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন। অনুরূপভাবে 4 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনকে বলা হয়, এরকম ভাবে 4টা কার্বন সংখ্যা যদি হয়, তাহলে দেখো এখানে CH2 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 CH2, এর নাম হচ্ছে সাইক্লোবিউটেন। কারণ কার্বন সংখ্যা 1 হলে আমরা জানি, আচ্ছা এটা আমরা আগে প্রথমে এটা একটু আলোচনা করি। কার্বন সংখ্যা আর এখানে ওই কার্বন সংখ্যার নামকরণটা হবে কি, নাম। এখানে কার্বন সংখ্যা যদি 1 হয়, 1 হলে এটাকে বলা হয় মিথ, 2 হলে বলবো আমরা ইথ, 3 হলে বলবো কার্বন সংখ্যা প্রোপ, 4 এর জন্য কার্বনের নাম হবে বিউট, 5 হলে যথারীতি পেন্টা, 6 এর জন্য হেক্সা, 7 হলে হেপ্টা, 8 হলে অক্টা, 9 হলে নোনা, 10 এর জন্য ডেকা। অর্থাৎ কার্বনের সংখ্যা চেঞ্জ হওয়ার সাথে সাথে জৈব যৌগের নামের উচ্চারণও চেঞ্জ হবে। 1 এর জন্য মিথ, 2 এর জন্য ইথ, 3 এর জন্য প্রোপ, 4 এর জন্য বিউট,
5 এর জন্য পেন্টা, 6 হেক্সা, 7 হেপ্টা, 8 অক্টা, 9 নোনা, 10 ডেকা। আচ্ছা, এটা আমরা শিখলাম। তাহলে এখানে যেহেতু কার্বন সংখ্যা দেখতে পাচ্ছি 1 2 3 4, তাহলে এই কারণে 4 এর জন্য হচ্ছে বিউট। তাহলে সাইক্লোবিউটেন, এই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন সেটা হোক সম্পৃক্ত হোক অসম্পৃক্ত, এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এই যে এটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এটাও তো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বনের নামকরণের আগে সাইক্লো বিভক্তি যুক্ত হয়। সাইক্লো নামকরণ, নামের আগে সাইক্লো বিভক্তি যুক্ত হবে। তাহলে সাইক্লো প্রোপেন, সাইক্লো বিউটেন, সাইক্লো পেন্টেন, সাইক্লো হেক্সেন, সাইক্লো হেপটেন, এইভাবে চলতে থাকবে। এখন এন কেন হবে? কারণ কার্বন কার্বন একক বন্ধন, এই যেটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। এগুলো শুধুই বদ্ধশিকল হাইড্রোকার্বন না, এটাও সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন, এটাও সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন এজন্য বলা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। কোথাও এই কার্বন এবং এই কার্বনের মধ্যে 2 বন্ধন বা 3 বন্ধন নেই, সব সময় কার্বন কার্বন একক বন্ধন থাকলে এগুলোকে বলা হয় এন বিভক্তি যুক্ত হয় নামকরণের ক্ষেত্রে। সাইক্লো প্রোপেন, সাইক্লো বিউটেন, সাইক্লো পেন্টেন, সাইক্লো হেক্সেন, সাইক্লো হেপটেন, এভাবে। অনুরূপভাবে তুমি যদি সাইক্লো পেন্টেন আঁকাইতে চাও তাহলে এদিকে দেখো, এর গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সাইক্লো পেন্টেন। এই যে শুধু এরকম করে রাখলেও সাইক্লো পেন্টেন হবে। তুমি যদি বলো না আমি কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা দিব, তাহলে CH2 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 CH2, এই হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের সম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, এরপরে আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বনেরই অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। এটা একটু মিশায় দিই আমি। বদ্ধ শিকল হাইড্রোকার্বনের এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন তার অসম্পৃক্ত, এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বনটা আমরা শেষ করলাম, এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আমরা আলোচনা করব। অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন কমপক্ষে একটা, অর্থাৎ একটা দ্বিবন্ধন থাকবে, আর বাদ বাকি যতগুলো কার্বন কার্বনের বন্ধন আছে এগুলো একক বন্ধন থাকবে, সেগুলোকে বলা হয় অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে এই ক্ষেত্রেও দেখো, যেহেতু বদ্ধ তার মানে কি 3টা বাহু ছাড়া তো একটা আবদ্ধ ক্ষেত্র, একটা ক্ষেত্রকে তো আবদ্ধ করা যায় না বা বদ্ধ করা যায় না। এই কারণে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের সম্পৃক্তর ক্ষেত্রেও সরলতম যৌগ বা ক্ষুদ্রতম যৌগ হচ্ছে সাইক্লোপ্রোপেন। আর এইখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বদ্ধ শিকলের ক্ষেত্রে সরলতম বা ক্ষুদ্রতম যৌগ হবে তোমার প্রোপিন, সাইক্লোপ্রোপিন। তাহলে এটা হবে এরকম সাইক্লোপ্রোপিন, এই যে ত্রিভুজ। তাহলে কার্বন কার্বন, এই কার্বন এই কার্বন এই কার্বন, 3টা কার্বনের মধ্যে যে কোনো 2টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে। এই যে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে কার্বন কার্বন, এই এক বন্ধন এই এক বন্ধন, 2 বন্ধন। এই কারণে এটাকে বলা হচ্ছে সাইক্লোপ্রোপিন। অনুরূপভাবে তুমি যদি এরকম করে চিত্র আঁকাও, তাহলে এইখানে তুমি একটা হাত দিলে, তাহলে এটাও কিন্তু সাইক্লোবিউটিন। অনুরূপভাবে তুমি এইভাবে আঁকাতে পারো গাঠনিক সংকেত, এটা হচ্ছে সাইক্লোপেন্টিন। যেহেতু কার্বন সংখ্যা 1 2 3 4 5, এখানে কার্বন বা হাইড্রোজেন দিলেও তোমাকে বলতে পারা লাগবে যে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটিন, সাইক্লোপেন্টিন, অথবা তুমি কার্বন সংখ্যা ছাড়াও তোমাকে বলতে পারা লাগবে। তাহলে দেখো, এখানে আমরা যদি কার্বনও দিই তাহলে CH2 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 CH2, তাহলে এটা হচ্ছে সাইক্লোপেন্টিন। অনুরূপভাবে সাইক্লোহেক্সিন, যে কোনো একটা কার্বন কার্বন দ্বিবন্ধন দিব আমরা, এই জায়গায় যদি দ্বিবন্ধন দিই, এই যে এই জায়গায়,
তাহলে এটা হচ্ছে সাইক্লোহেক্সিন, আমি আর লিখলাম না। তাহলে এরকম এই যে দ্বিবন্ধন যুক্ত কার্বন কার্বন একটা যে কোনো এক জায়গাতে যদি দ্বিবন্ধন থাকে, তাহলে সেই বদ্ধশিকল হাইড্রোকার্বনকে আমরা বলবো অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন এবং সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন সম্পর্কে আমরা জানলাম। এরপরে দেখো, আমাদের মেইন টপিক হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বনটা কি? মুক্ত শিকল হাইড্রোকার্বনটা হচ্ছে যে হাইড্রোকার্বনের কার্বনের দুই প্রান্ত উভয় প্রান্ত খোলা থাকবে, অর্থাৎ ডান পাশেও খোলা হাত, বাম পাশেও খোলা হাত। চাইলে ডান পাশে একটা কার্বনের সাথে অসংখ্য হাজার হাজার কার্বন যুক্ত করতে পারবা, এবং বাম পাশেও তাই হাজার হাজার লক্ষ লক্ষ কার্বনের সংখ্যা যোগ করে বৃহত্তর অণু বা বৃহত্তর তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বনই হোক আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনই হোক গঠন করতে পারবা। এই ধরনের হাইড্রোকার্বনকে বলা হয় তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যাদেরকে বলা হচ্ছে এক বাক্যে মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে চলো আমরা এটা আর দরকার নাই, এটা তো আসলে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত নিয়ে আলোচনা করব। তাহলে আমি এটা একটু মিশিয়ে দিই। মুক্ত শিকল হাইড্রোকার্বনের এটা দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন একটা সম্পৃক্ত। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পৃক্ত, এটার জাত নাম এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পৃক্ত, এটার জাত নাম হচ্ছে অ্যালকেন। জাত নাম অ্যালকেন। তাহলে আমরা এখন অ্যালকেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অ্যালকেন, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। অর্থাৎ লক্ষ্য করো, কার্বন যে কয়টা, হাইড্রোজেন তার ডাবল, তার সাথে 2 যোগ। কার্বন যদি একটা হয় তাহলে হাইড্রোজেন হবে 2 গুণ 1, তাহলে 2 তার সাথে 2 যোগ, তাহলে 4। কার্বন একটা হলে হাইড্রোজেন কয়টা হচ্ছে? 4টা। কার্বন যদি 2টা হয় তাহলে হাইড্রোজেন হচ্ছে 6টা। তার মানে যে মুক্ত শিকল হাইড্রোকার্বন CnH2n+2 এই সূত্রকে স্যাটিসফাইড করবে, সেই হাইড্রোকার্বনকে বলবো আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। এই মুক্ত শিকল হাইড্রোকার্বনে বা সম্পৃক্ত হাইড্রোকার্বনে বা অ্যালকেনে কার্বন কার্বন অলওয়েজ একক বন্ধন থাকবে। তাহলে এই যে এই অ্যালকেনের কার্বন কার্বন একক বন্ধন, তাহলে কার্বন সংখ্যা যদি 1 হয়, কার্বন সংখ্যা 1 হলে সেই অ্যালকেনের নাম হচ্ছে C1H কি H2 গুণ 1+2। তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে C1, 1 তো লিখতে হয় না, H 2 কে 2 আর 2 4, CH4। তার মানে এটার নাম কি? মিথেন। তাহলে জাত নাম অ্যালকেন, আর অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে, অ্যালকেন হাইড্রোকার্বনের নামকরণের ক্ষেত্রে শেষে, শব্দের শেষে এন বিভক্তি যুক্ত হবে। এন, এ দন্ত নো, এন বিভক্তি। তাহলে অ্যালকেন। কেন মিথেন হলো? কারণ কার্বন সংখ্যা যদি 1 হয়, আমরা শিখছি কার্বন সংখ্যা 1 এর জন্য বলি আমরা মিথ, এখান থেকে আসছে, মিথের থেকে মি, আর তোমার অ্যালকেনের জন্য এন, তাহলে মিথেন। অনুরূপভাবে কার্বন সংখ্যা 2 হলে, কার্বন সংখ্যা যদি 2 হয়, 2 হলে তাহলে নাম হচ্ছে C2H, 2 2 4 2 6, C2H6, এর নাম হচ্ছে ইথেন। অনুরূপভাবে প্রোপেন C3H8, প্রোপেন C4H10, বিউটেন। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এভাবে পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, নোনেন, ডেকেন, এভাবে চলতেই থাকবে। এখন কথা হচ্ছে
এই যে অ্যালকেনের মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো তো আণবিক সংকেত। এইগুলো দেখে তুমি তো চিনতে পারো যে এটা অ্যালকেন, কিন্তু এই সংকেত সবসময় থাকবে না। এগুলোর গাঠনিক সংকেত তোমার প্রশ্নে এগুলোর গাঠনিক সংকেত থাকবে বা বইয়ে গাঠনিক সংকেত আগেও থাকবে। তাহলে এগুলোর গাঠনিক সংকেতও তোমাকে জানতে হবে। গাঠনিক সংকেতগুলো হচ্ছে এরকম। দেখো, আমরা যদি ধারাবাহিকভাবে এই যে অ্যালকেনের গাঠনিক সংকেতগুলো আলোচনা করি, এই অ্যালকেন আমাদের সামনে কি কি রূপে হাজির হয় সেটা দেখো। অ্যালকেন, প্রথমে CH4 মিথেন, এটা তো মিথেন থাকলোই, এটা এইভাবে হাজির হইতে পারে। সি কার্বন কার্বন একক বন্ধন, এখানে কার্বন কার্বন একক বন্ধন বলতে একমাত্র মিথেন নেই, একটা কার্বনেই হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন একক বন্ধন করে মিথেন হয়েছে। এ বাদে যতগুলো অ্যালকেনের যৌগ আছে সবগুলোতে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, কার্বন দুইটা অবশ্যই থাকবে, শুধুমাত্র মিথেনটাই ব্যতিক্রম। তাহলে এটাও মিথেন, এটাও মিথেন। এরপরে যদি এরকম থাকে সেটাকেও তোমাকে মিথেন জানতে হবে। সি শুধুমাত্র 4টা হাত, এটাও হচ্ছে মিথেন। অনুরূপ ভাবে দেখো C2H6, তাহলে এটাকে বলবো আমরা কার্বন সংখ্যা 2 হলে, তুমি কি জানো কার্বন সংখ্যা 2 হলে এটাকে বলবো 2 কে ইথ, আর অ্যালকেনের এন এই হচ্ছে ইথেন। তাহলে ইথেন এটা হচ্ছে আণবিক সংকেত, এর গাঠনিক সংকেত হচ্ছে কার্বন সংখ্যা যেহেতু 2, তাহলে 1 2 দুইটা কার্বন। আর কার্বন কার্বন অ্যালকেনের জন্য কার্বন কার্বন তুমি কয়টা হাত জানো? তুমি জানো কার্বন কার্বন অলওয়েজ একটাই হাত, তাহলে একটা হাত। এখন দেখো এই কার্বনের এই যোজনে, এই কার্বনের এই যোজনে, শুরুতেই আমি তোমাদেরকে কিন্তু বলছি যে অ্যালকেনের হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বনের যোজনে অলওয়েজ 4 মিলাইতে হবে। তাহলে একটা হাত এখানে 4 মিলাতে গেলে অবশিষ্ট যোজনের যোগান দেবে হচ্ছে হাইড্রোজেন, তাহলে CH3 এটাও অ্যালকেনের অর্থাৎ ইথেনের সংকেত, এটা গাঠনিক সংকেত। অথবা তোমাকে এইভাবে থাকলেও তোমাকে বলতে পারা লাগবে যে এটাও অ্যালকেন, এরকম ভাবে থাকবে। অথবা এরকম ভাবেও তোমার থাকতে পারে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে সি সি আচ্ছা, এখানে আমি লিখি সি আর হচ্ছে কার্বন 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 হাইড্রোজেন সহকারে আমি লিখবো হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তাহলে এই যে তোমার অ্যালকেনের এই 4টা রূপের এইভাবে তুমি দেখা মাত্র তোমাকে বলতে পারা লাগবে এটা হচ্ছে ইথেন। তোমার এইভাবে না থেকে যদি এইভাবে থাকে তাহলে এটাকেও তোমার দেখা মাত্র তোমাকে বলতে পারতে হবে যে এটাও স্যার এটাও ইথেন, এইটাও কিন্তু ইথেন। এইভাবে থাকলেও তোমাকে স্বীকার করতে হবে বা বলতে পারা লাগবে যে এটা ইথেন। অথবা এইভাবে থাকলে এটাও তুমি বলবা যে এটাও ইথেন। তুমি যদি এই 4টা রূপে যদি ভালোভাবে চিনতে পারো তাহলে আশা করি আমি বুঝবো যে তোমার অ্যালকেন সম্পর্কে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর একটা আমি দেখাইয়া দিই, দেখো ধরো বিউটেন, আচ্ছা পেন্টেন দিলাম C5H, তো কত হচ্ছে 2N, তাহলে 5 × 10 12 H12, C5H12 এটা হচ্ছে পেন্টেন। তাহলে এটা হচ্ছে এর আণবিক সংকেত, পেন্টেনের আণবিক সংকেত, পেন্টেনের আণবিক সংকেত। তাহলে এইটাও পেন্টেন, কার্বন সংখ্যা 5, তাহলে কার্বন সংখ্যা 5 হলে তাহলে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন। আর এই যে কার্বনের প্রত্যেকটা কার্বনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন, কারণ অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন হয় এটা আমরা জানি। তাহলে হাইড্রোজেন সংখ্যা কয়টা? 12টা। তাহলে দেখো এই যে এই কার্বনের এই প্রান্তে কিন্তু হাত নেই, তাহলে এই কার্বনের এই একটা হাতে আর যোজনী, তাহলে অবশিষ্ট যোজনী কার্বনের 4 মিলাইতে গেলে হাইড্রোজেন লাগবে কয়টা? 3টা হাইড্রোজেন লাগবে। এইখানে এই কার্বনের এই হাত তাহলে 2টা হাত আছে আর এই 2টা হাইড্রোজেন, আবার অনুরূপভাবে 2টা হাইড্রোজেন, অনুরূপভাবে 2টা হাইড্রোজেন। বাট এই কার্বনের ডান পাশে কিন্তু হাত নেই, শুধু বাম পাশে একটা হাত। তাহলে এর কার্বনের 4 যোজনী মিলাতে গেলে তো 3টা হাইড্রোজেন লাগবে। তাহলে এটাও পেন্টেন, এটাও পেন্টেন। অনুরূপভাবে তোমার এইভাবেও থাকতে পারে 1 2 3 4 5। তাহলে লক্ষ্য করো
এরকম ভাবে হাইড্রোজেন থাকবে, এরকম ভাবে এই যে তিনটা হাইড্রোজেন CH3 আছে, এটা এইভাবে না থেকে এই যে এখানে একটা হাইড্রোজেন দেবে, এখানে একটা হাইড্রোজেন দেবে, এই পাশে একটা হাইড্রোজেন দেবে। আর এই কার্বনের সাথে দেখো দুইটা হাইড্রোজেন আছে, তাহলে একটা দেবে উপরে আর একটা দেবে হচ্ছে নিচে। আবার অনুরূপ ভাবে এই কার্বনের সাথেও তাই, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। এখানে তিনটা হাইড্রোজেন, তাহলে এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, তাহলে একটা উপরে একটা নিচে আর একটা হচ্ছে ডান পাশে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কার্বন কার্বন একক বন্ধন এবং কার্বন ও হাইড্রোজেনও একক বন্ধন। তাহলে লক্ষ্য করো পেন্টেনের কার্বন সংখ্যা 5, তাহলে আমাদের কি 5 হয়েছে, এটা কি আমরা মিলাইছি? একটু আমরা খেয়াল করি, 1 2 3 4 5। হাইড্রোজেন সংখ্যা কয়টা? 12টা। তাহলে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে তোমার এইটাও পেন্টেন, এটাও পেন্টেন, এইটাও পেন্টেন। অনুরূপ ভাবে যদি এরকমও থাকতে পারে, দেখো পেন্টেনের আর একটা আমি লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 5 এইভাবে বন্ধনে থাকবে শুধু হাত, হাইড্রোজেন থাকবে না। হাইড্রোজেন না থাকলেও কিন্তু তোমাকে পারা লাগবে বা বলতে পারতে হবে যে এটাও পেন্টেন। তাহলে লক্ষ্য করো পেন্টেনের এইটা একটা রূপ, এইটা একটা রূপ, এরপরে আমি যদি লাল কলম দিয়ে একটু মার্কিং করে দিই, দেখো এইটা একটা রূপ, ফাইনালি এটা একটা রূপ। তাহলে 4 ভাবে তোমার কাছে পেন্টেন কিন্তু ধরা দিতে পারে। তোমার কাছে এই 4 ভাবের যে কোনো ভাবে পেন্টেন তোমার সামনে হাজির হবে। আর তোমার যে কোনো ভাবে সামনে হাজির হলেই তোমাকে বলতে পারা লাগবে যে হ্যাঁ এটা হচ্ছে পেন্টেনের অমুক যৌগ, অ্যালকেনের অমুক যৌগ, ইথেন বা প্রোপেন বা বিউটেন বা পেন্টেন বা হেক্সেন বা হেপটেন বা অক্টেন বা নোনেন বা ডেকেন। ঠিক আছে, এখন ফাইনালি নতুন কিছু কিছু বইয়ে বা তোমার ইন্টারসেকশনে গিয়ে দেখবা এরকম, এই যে যেমন দেখো এইটার ক্ষেত্রে এরকমও থাকে, সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এইভাবে থাকলেও কিন্তু তোমাকে বলতে পারা লাগবে যে এটাও পেন্টেন স্যার। এই যে 1 2 3 4 5, তাহলে 5টা কার্বন, 1 2 3 4 5। তার মধ্যে খেয়াল করে দেখো CH2 বন্ধন কয়টা, CH2 কয়টা আছে? 1 2 3। এই তিনটা মিলে যদি আমি একটা লিখে ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে কিন্তু এই 5টা কার্বন আমার লিখতে হয় না, ঝামেলা ছাড়া, ঝামেলা একটু কম হয়। তাহলে দেখো এটাকে এই যে দুইটা কার্বন আমি কমাই দিলাম, কমাই দিয়ে এইখানে আছে কার্বন CH3, তাহলে CH3 দিলাম। এরপরে CH2 কয়টা আছে? CH2 এটা কয়টা আছে? 1 2 3, তাহলে তিনটা, তাহলে তিনটা ব্র্যাকেট দিয়ে CH2 তাহলে 3 দিলাম। আর এই পাশে লাস্টে আছে CH3, তাহলে CH3 এটাও কিন্তু পেন্টেন, এটাও পেন্টেন। আর একটা বিষয় উল্লেখ করি, সেটা হচ্ছে তোমার এই যে কার্বন কার্বন যে হাত দেখাইছি আমরা, এই হাতটা না দেখালেও কিন্তু তোমাকে পেন্টেন বলতে পারতে হবে। তাহলে এই হাত ছাড়াও কিন্তু, হাত ছাড়াই বেশি থাকে আসলে, আমি ভুলে গেছিলাম। CH3 CH2 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 CH3 এটাও পেন্টেন, এটাও পেন্টেন, এটাও পেন্টেন। তাহলে এইভাবে প্রত্যেকটা অ্যালকেনের যৌগ তোমাকে শনাক্তকরণ করতে হবে, তাহলে তুমি এই জৈব যৌগের সামগ্রিক বিষয়টা ধারণা লাভ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, এরপরে ও আর একটা কথা বলে দিই, অ্যালকেনের সবচেয়ে সরলতম যৌগ বা ক্ষুদ্রতম যৌগ, সবচেয়ে সরলতম বা ক্ষুদ্রতম যৌগ অর্থাৎ কার্বন সংখ্যা সর্বনিম্ন কি? একটা কার্বন বিশিষ্ট অ্যালকেন কি? CH4, মিথেন। তাহলে অ্যালকেনের সবচেয়ে সরলতম বা ক্ষুদ্রতম যৌগের নাম হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে সবচেয়ে সরলতম বা ক্ষুদ্রতম যৌগ। এরপরে চলে আসো, অ্যালকেন গেল, এরপরে অ্যালকিন। এরপরে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত, আমরা এতক্ষণে সম্পৃক্ত হাইড্রোকার্বন শিখলাম, এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, আগে প্রথমে তোমাদেরকে বলে নেই সম্পৃক্ত কি জিনিস, অসম্পৃক্ত কি জিনিস। এটা ধরো তোমার কাছে 1 গ্লাস পানি আছে, তুমি 1 গ্লাস পানি নিছো, এই 1 গ্লাস পানির মধ্যে তুমি কিছু পরিমাণ, ধরো 50 গ্রাম পরিমাণ লবণ তুমি নিছো, নিয়ে মিশিয়ে দিছো। তাহলে এই লবণটা কি করছে? পানিটা লবণটাকে দ্রবীভূত করছে।
তাহলে এই যে দ্রবীভূত করার ফলে যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণকে কিন্তু বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ লবণটাকে তুমি কোনোভাবেই পানির মধ্যে কিন্তু অস্তিত্ব খুঁজে পাচ্ছ না বা পরিলক্ষিত করতে পারছো না। এখন এই যে 50 গ্রাম যে লবণ দিলে, এরপরে আবার দেখা যাচ্ছে আরো কিছু পরিমাণ লবণ যোগ করতেছো, তাতেও দেখা যাচ্ছে না, লবণটা অদৃশ্য হচ্ছে, তখনও ওই দ্রবণটা অসম্পৃক্ত। আরো কিছু লবণ যোগ করলে তাও দেখা যাচ্ছে না, তখন পর্যন্ত লবণ ওই দ্রবণটা অসম্পৃক্ত। এরপরে হঠাৎ দেখা যাচ্ছে আর সামান্য কিছু পরিমাণ লবণ যোগ করলাম, যোগ করার ফলে দেখলাম আমরা যে এই যে এই গ্লাসের লবণটা আর দ্রবীভূত হচ্ছে না, অর্থাৎ গ্লাসের নিচে আস্তরণ লবণের একটা স্তর পড়ছে। এই দ্রবণকে বলবো আমরা কি? সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ অসম্পৃক্ত দ্রবণে দ্রব যোগ করতে 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 এই দ্রবণটা কি হয়ে গেছে? সম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে। অর্থাৎ কোনোভাবেই এই লবণটাকে পানি আর দ্রবীভূত করতে পারছে না। তাহলে এটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। আর যেটা অসম্পৃক্ত অর্থাৎ দ্রবীভূত হয়ে যায় সেটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এখানে আমাদের দ্রবণ না, এখানে হাইড্রোকার্বন। তাহলে এরপরে দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। আর অ্যালকাইন। এখন অ্যালকিনটা কি? অ্যালকিনটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, 3 বন্ধন থাকবে। দুইটা কার্বনের মধ্যে 2 বন্ধন থাকবে, আর এখানে দুইটা কার্বনের মধ্যে অ্যাটলিস্ট 3 বন্ধন, একটা 3 বন্ধন থাকবেই। আর এই অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে শব্দের শেষে ইন বিভক্তি যুক্ত হয়, ইন এর নামকরণের ক্ষেত্রে। আর এর নামকরণের ক্ষেত্রে শব্দের শেষে আইন বিভক্তি যুক্ত হয়, আইন বিভক্তি যুক্ত হয়। তাহলে দেখো অ্যালকিনের যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অ্যালকাইনেরও কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে অ্যাটলিস্ট অ্যালকিনের যৌগ হইতে গেলে 2টা কার্বন লাগবে। আর 2 কার্বন বিশিষ্ট যৌগ, 2 কার্বন হলেই কার্বনের নাম হয়ে যায় ইথ। তার মানে 2 এর জন্য ইথ, কার্বন সংখ্যা 2 এর জন্য ইথ, আর অ্যালকিনের ইন, তাহলে ইথিন। তার মানে অ্যালকিনের সরলতম যৌগ হচ্ছে ইথিন। আর এর সাধারণ সংকেত, এই অ্যালকিনের এই যে অ্যালকিন, এর সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n। অর্থাৎ কার্বন যা, হাইড্রোজেন তার ডাবল। কার্বন সংখ্যা যদি 1 হয়, হাইড্রোজেন হবে 2, কার্বন সংখ্যা 2 হলে হাইড্রোজেন 4, কার্বন সংখ্যা 5 হলে হাইড্রোজেন 10। যেমন C2, কার্বন সংখ্যা 1 থেকে কিন্তু শুরু হবে না, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যাটলিস্ট মানে কমপক্ষে 2টা কার্বন লাগবে। C2H4, এর নাম হচ্ছে ইথিন। C3H6, এর নাম হচ্ছে প্রোপিন, এর নাম প্রোপিন। তারপরে C4H8, এর নাম বিউটিন। C5H10, এর নাম হচ্ছে পেন্টিন, এর নাম পেন্টিন। তাহলে লক্ষ্য করো, কার্বন সংখ্যা 2, এজন্য হাইড্রোজেন সংখ্যা 4, কার্বন সংখ্যা 3, 3 এর ডাবল 6, 4 এর ডাবল 8, 5 এর ডাবল 10। তাহলে এই হচ্ছে তোমার অ্যালকিনের নামকরণ। এখন অ্যালকিনের সরলতম যৌগ তো ইথিন। এইবার এগুলো তো আসলে অ্যালকিনের আণবিক সংকেত, এগুলোর গাঠনিক সংকেত আছে। এই যে অ্যালকিনের গাঠনিক সংকেত, এই প্রত্যেকটা যৌগের গাঠনিক সংকেত, এই ইথিন বা প্রোপিন বা বিউটিন বা পেন্টিন, এগুলো কিন্তু স্পেসিফিক অ্যালকিনের নাম। আর এগুলোর জাত নাম হচ্ছে অ্যালকিন। এই অ্যালকিনের জাতক কিন্তু এরা, অ্যালকিনের জাতক ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, নোনিন, ডেকিন, এগুলোকে অ্যালকিনের জাতক বলা হয়। অর্থাৎ অ্যালকিন থেকেই এইগুলোর উৎপত্তি। এখন খেয়াল করো, এই যে ইথিন 2 কার্বন বিশিষ্ট, তাহলে এর কার্বন আমরা 2টা নিলাম। আর অ্যালকিন হইতে গেলে কার্বন কার্বন দ্বিবন্ধন যেহেতু হইতেই হবে, তাহলে 2টা বন্ধন। তাহলে এই কার্বনেরও 2 হাত, এই কার্বনের 2 হাত। আমরা সবসময় জৈব যৌগে কার্বনের যোজনের 4 গণনা করব। তাহলে 2টা হাত আছে, 4 মিলাইতে গেলে হাইড্রোজেন লাগবে 2টা, আবার এখানেও হাইড্রোজেন 2টা। এটা অনেক সময় এভাবে লেখা যায়, H2C ডাবল বন্ড CH
2। তুমি এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই তাতে। এখন ইথিন বা ইথিন, এরপরে প্রোপিন। দেখো প্রোপিনটা আমরা কিভাবে করব, 3টা কার্বন, 3 হলে প্রোপ, সেখান থেকে প্রোপিন, 3টা কার্বন। 3টা কার্বনের মধ্যে যে কোনো 2টা কার্বনে, হয় প্রথমটাত নাই দ্বিতীয়টাত, কার্বন কার্বন দ্বিবন্ধন দিবা। তাহলে প্রথমটাতে আমি দ্বিবন্ধন দিলাম, পরেরটাত অবশ্যই কার্বন কার্বন একক বন্ধন। এখন তোমার হাইড্রোজেন দিয়ে কার্বনের যোজনে মিলাই দাও, তাহলে এখানে 2টা হাত, তাহলে কার্বনের যোজনে 2 হলো, আর 4 মিলাতে লাগে 2। আর এই কার্বনের যোজনে দেখো 2টা হাত আর এই একটা হাত, তাহলে 3, তাহলে এখানে লাগে একটা হাইড্রোজেন, আর এইখানে শুধুমাত্র একটাই হাত আছে, তাহলে CH3। এটা হচ্ছে প্রোপিনের সংকেত, গাঠনিক সংকেত। এটা ইথিনের গাঠনিক সংকেত। আর অনুরূপভাবে বিউটিন, বিউটিনের গাঠনিক সংকেত CH2 ডাবল বন্ড CH2 CH3। বিউটিন, বিউয়ের জন্য 4টা, 1 2 3 4। আর বিউটিন যেহেতু অ্যালকিন, তাহলে কার্বন কার্বন অবশ্যই একক বন্ধন হবে, তাহলে সেই দ্বিবন্ধন হবে, তাহলে সেই দ্বিবন্ধনটা আমরা শুরুতেই নিব। আর বাদ বাকি যে কার্বন কার্বন এগুলো অবশ্যই একক বন্ধনই হবে। তাহলে 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট। যেহেতু কার্বন সংখ্যা 4, এই কারণে বিউ। আর অ্যালকিন যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে ইন, তাহলে হলে বিউটিন। অনুরূপভাবে পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, নোনিন, ডেকিন, এভাবে আনডেকেন, ডোডেকেন, এভাবে চলতে থাকবে। কিন্তু তোমার ক্লাস 9 10 পর্যন্ত কার্বন সংখ্যা 10টা দিয়ে জৈব যৌগ করলে শিখলেই তুমি এনাফ। তাহলে অ্যালকিন গেল, এইবার অ্যালকাইন আমরা শিখবো। অ্যালকাইনটা কি দেখো, এই অ্যালকাইনটাও কার্বন কার্বন ত্রিবন্ধন হওয়ার কারণে এটাও হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন দ্বিবন্ধন হলেও অসম্পৃক্ত, ত্রিবন্ধন হলেও অসম্পৃক্ত। তাহলে এইবার চলে আসো আমরা অ্যালকিন সম্পর্কে জানবো। অ্যালকাইন সম্পর্কে জানবো। যেহেতু অ্যালকিন হয়ে গেছে, অ্যালকিনটা আমি মিশিয়ে দিলাম, এবার বাকি থাকলো হচ্ছে অ্যালকাইন। তাহলে লক্ষ্য করো, কার্বন কার্বন ত্রিবন্ধন, অর্থাৎ যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, সেই হাইড্রোকার্বনকে বলবো আমরা অ্যালকাইন। তাহলে কার্বন সংখ্যা এর নামের শেষে আইন বিভক্তি যুক্ত হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং এর সাধারণ সংকেত CnH2n-2, অর্থাৎ কার্বন সংখ্যা যে কয়টা হবে, কার্বন সংখ্যা জয়টা হবে ঠিক হাইড্রোজেন সংখ্যা তার ডাবল, সেখান থেকে 2টা বাদ যাবে। কার্বন সংখ্যা যদি তোমার 2টা হয় অ্যাটলিস্ট, কার্বন সংখ্যা 2টা, তাহলে হাইড্রোজেন সংখ্যা এখানে কত হবে, 2 2 4, 4 থেকে 2 বাদ দিলে 2। তার মানে কার্বন সংখ্যা 2 হলে, কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে C2, হাইড্রোজেন সংখ্যা কি হবে, হাইড্রোজেন সংখ্যা হবে 2 2 4, 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এইটা লক্ষ্য করো, কার্বন সংখ্যা যেহেতু 2, এই কারণে এর নাম হচ্ছে ইথ, তার মানে ইথাইন। এই ইথাইন যৌগের একটা বাণিজ্যিক নাম আছে, সেটাও আমরা একটু শিখি। এর নাম হচ্ছে, বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। এরপরে দেখো, কার্বন সংখ্যা যদি 3 হয় C3, তাহলে এই যে সাধারণ সংকেত বিশিষ্ট কোন যৌগটা, কোন অ্যালকাইন যৌগটা উৎপন্ন হয়, C3H, 3 2 6, 6 থেকে 2 বাদ দিলে 4, C3H4। C3 3 2 6, 3 6, 6 থেকে 4, তাহলে C3H4। এটার নাম হচ্ছে 3 হলে প্রোপ, তার মানে প্রোপাইন, তাহলে প্রোপাইন গেল। এরপরে C4H, 4 2 8, 8 থেকে 2 বাদ দিলে 6, C4H6। তাহলে এটা হচ্ছে বিউটাইন। এরপরে C5H, 5 2 10, তাহলে 8, তাহলে এটা হবে পেন্টাইন। নামের শেষে আইন বিভক্তি যুক্ত হবে। তাহলে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, এইভাবে অ্যালকাইনের
আণবিক সংকেত গঠিত হলো। এবার আমরা এই আণবিক সংকেতগুলোর গাঠনিক রূপ কিরকম হবে সেটা আমরা দেখব। প্রথমে আমরা আগে এটা দেখি। ইথাইন 2 কার্বন বিশিষ্ট, তার মানে 2টা কার্বন তোমাকে নিতে হবে, এবং কার্বন কার্বন যেহেতু দ্বিবন্ধন ত্রিবন্ধন ছাড়া অ্যালকাইন হবে না, তাহলে 3টা বন্ধন তুমি দিয়ে দাও। এখন দেখো এই কার্বনেরও এই 3টা হাত, এই কার্বনেরও 3টা হাত, তাহলে কার্বনের যোজনী 4 মিলাইতে গেলে তোমার হাইড্রোজেন লাগবে একটা, এখানেও হাইড্রোজেন একটা, তাহলে এইটা হচ্ছে তোমার এই যে ইথাইন এর গাঠনিক সংকেত। অনুরূপভাবে প্রোপাইনেরটা দেখো, প্রোপাইন খেয়াল করো, তাহলে কার্বন সংখ্যা 3, তাহলে 1 2 3, তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন না হলে তো আর প্রোপাইন হয় না। তাহলে প্রথমেই তুমি করবা কি, শুরুতেই যে কার্বন কার্বন 2টা কার্বন এইখানে 3 বন্ধন দিয়ে দিবা, আর বাকি যে বন্ধন কার্বন কার্বনের একটা বন্ধন হবে, প্রথমটা 3টা, তারপরে যতগুলো বন্ধন থাকবে সবগুলোতে একটা। তাহলে এখানে হাইড্রোজেন লাগবে একটা, আর এই জায়গায় লক্ষ্য করো এখানে 3টা হাত আছে, এই পাশে 3টা হাত, একটা হাত, 3 একে 4, তাহলে এই কার্বনের এখানে যদি হাইড্রোজেন যোগ করো তাহলে 3 একে 4 আর হাইড্রোজেন 1, তাহলে 5। কার্বন কি 5 যোজনী নিতে পারবে? তাহলে কার্বনের 5 যোজনী নেওয়ার ক্ষমতা নাই, সুতরাং এখানে হাইড্রোজেন যোগ করা যাবে না। এরপরে তোমার লক্ষ্য করতে হবে এই পাশে দেখো হাইড্রোজেন হাত নেই যেহেতু কার্বনের, তাহলে এই হাতটাই কার্বনের যোজনী, তাহলে একটা হাত আছে, তাহলে এখানে CH3, তাহলে এইটা হচ্ছে তোমার প্রোপাইন। এই যে প্রোপাইন আণবিক সংকেত এটা আর গাঠনিক সংকেত এটা। অনুরূপ ভাবে তুমি বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, আর একটা আমি দিই হেক্সাইন দিই, ধরো আমি হেক্সাইনেরটা তোমার লিখে দিই, একটু বড় হোক, সমস্যা কি, আমরা একটু পড়ি। তাহলে হেক্সাইন দেখো, হেক্সাইন মানে হচ্ছে 6টা কার্বন লাগবে, 1 2 1 2 3 4 5 6, তাহলে কার্বন 6টা, তাহলে হেক্সাইন আইন যেহেতু তার মানে অ্যালকাইন, তাহলে প্রথমেই আমরা কি করব, কার্বন কার্বন 3 বন্ধন দেবো, আর যতগুলো কার্বনের বন্ধন আছে এগুলোতে 1 বন্ধনই দেবা তুমি। তাহলে এই জায়গায় দেখো একটা হাইড্রোজেন, এখানে 2টা, এই পাশে 2টা, এখানে 2টা, এই জায়গায় 2টা, লাস্টে 3টা। এটার নাম কি হলো? এটা হচ্ছে 1 2 3 4 5 6 হেক্সাইন, হেক্সাইন, হেক্সাইন। তাহলে এই হচ্ছে অ্যালকাইন। তাহলে আমরা এতক্ষণে অ্যালকেন শিখলাম, অ্যালকেনের সাধারণ সংকেত, তারপরে অ্যালকেনের যে নামকরণগুলো আছে, অ্যালকেনের বেশ কিছু যৌগগুলো গঠন করা আণবিক সংকেত, গাঠনিক সংকেত, অনুরূপভাবে অ্যালকিন, অ্যালকাইন সবগুলো আমরা শিখলাম। এখন তোমার যে জিনিসটা লাগবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া তুমি হাইড্রোকার্বনের কোনো যৌগই তৈরি করতে পারবে না, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল, অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকটা কি? অ্যালকাইল মূলকটা হচ্ছে তোমার অ্যালকেন থেকে, অ্যালকেনের সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ, অর্থাৎ একটা হাইড্রোজেন বের করে দাও, মাইনাস করে দাও। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন মাইনাস, কয়টা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করার ফলে যে একযোজী মূলকের সৃষ্টি হবে সেটাকে বলবো আমরা অ্যালকাইল মূলক। তাহলে একটা হাইড্রোজেন যদি এরকম মাইনাস করে দেই, বের করে দেই, তাহলে এই যে এইটার সংকেতটা দাঁড়ায় কি? CnH2n, তাহলে একটা 2টা ছিল সেখান থেকে একটা চলে গেল, তাহলে কি হবে? +1 না? তাহলে +1, এইটা হচ্ছে একটা হাইড্রোজেন বের করে দিলাম, দেওয়ার ফলে এটা একযোজী মূলকের সৃষ্টি হবে, এবং এই মূলকের যে সৃষ্টি হবে এটার ডান পাশে এরকম একটা হাত থাকবে। এটাকে বলা হয় অ্যালকাইলের সাধারণ সংকেত। সাধারণ সংকেত কার সাধারণ সংকেত? CnH2n+1 হাত বা বন্ধন, এটাকে বলা হয় অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত, অ্যালকাইল মূলক। এখন এই যে এই অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত দিয়ে
আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বা আমাদের খুবই প্রয়োজনীয় যে অ্যালকাইল মূলকগুলো আছে এগুলোকে আমরা একটু আণবিক সংকেত আকারে বা গাঠনিক সংকেত আকারে লেখার চেষ্টা করি। কার্বন সংখ্যা যদি একটা হয়, কার্বন সংখ্যা 1, তাহলে হাইড্রোজেন সংখ্যা কয়টা হয়? দেখো 2 1 2, মানে 1 বসাচ্ছি, কার্বন সংখ্যা আমরা এখানে 1 বসাবো, 1, তাহলে 2 1 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3, তার মানে C1H কি 3, C1H3। 1 তো লেখার কোনো প্রয়োজন নেই, 1 কি লিখতে হয়? 1 লেখার কোনো দরকার নেই, তাহলে CH3। আর অ্যালকাইল মূলক যেহেতু হাত তো থাকবেই, এটার নাম হচ্ছে মিথাইল, মিথাইল। অনুরূপ ভাবে কার্বন সংখ্যা যদি 2 হয়, তাহলে হাইড্রোজেন সংখ্যা কয়টা হচ্ছে? দেখো 2 2 4 আর 1 5, তার মানে H5। এর নাম কি? ইথাইল, ইথাইল। অনুরূপ ভাবে C3H, 3 2 6, 6 আর 1 7, এবং হাত, এই যে এখানে হাত হবে, এখানে হাত হবে, এর নাম হবে প্রোপাইল, প্রোপাইল। অনুরূপ ভাবে C4H, 4 2 8 আর 1 9, H9, এর নাম হচ্ছে বিউটাইল, বিউটাইল। অ্যালকাইল মূলকের নামের শেষে আইল বিভক্তি যুক্ত হবে, আইল, সরি আইল, আইল বিভক্তি যুক্ত হবে। মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপটাইল, অক্টাইল, নোনাইল, ডেকাইল। তাহলে এই যে এটা হাত, তাহলে মিথাইল যেটা, এটা 1 কার্বন বিশিষ্ট, এর আণবিক সংকেত যা, এর গাঠনিক সংকেত একই। বাট ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল এগুলোর গাঠনিক সংকেত তোমাকে জানতে হবে। এগুলোর গাঠনিক সংকেত কি? দেখো ইথাইল যদি আমি লিখি, ইথাইলের গাঠনিক সংকেত CH3, CH3 যদি দিই তাহলে কিন্তু ইথেন হয়। তাহলে আমাদের সংজ্ঞাতে বলা আছে যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করতে হবে, তাহলে একটা হাইড্রোজেন যদি অপসারণ করি তাহলে CH3CH2 হবে, এবং এক যুজি মূলকের কারণে এখানে একটা বন্ধন হবে, এটা হচ্ছে ইথাইল। অনুরূপ ভাবে দেখো প্রোপাইল, তাহলে কার্বন সংখ্যা 3, তাহলে CH3 আমরা এইভাবে লিখবো, CH2 CH3 দিলে তাহলে দেখো 3টা কার্বন, তাহলে আর হাইড্রোজেন হচ্ছে 3 2 6 8, তাহলে তোমার হচ্ছে এখানে হচ্ছে প্রোপেন হয়ে গেল। তাহলে প্রোপেন এটা অ্যালকেন, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করো তাহলে CH2 হয়। তাহলে একটা হাইড্রোজেন যেহেতু অ্যালকেন থেকে অপসারণ করলাম, তাহলে একটা একযোজী মূলকের সৃষ্টি হবে, যার ফলে ডান পাশে একটা হাত থাকবে, এর নাম হচ্ছে প্রোপাইল। এটা হচ্ছে মিথাইল, এটার নাম কি? মিথাইল। এটা হচ্ছে প্রোপাইল, প্রোপাইল। অনুরূপ ভাবে বিউটাইল, এটা দেখো CH3, CH2, CH2, CH যদি আমি 3 দিই তাহলে হবে বিউটেন, সেখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে CH2 আর একটা হাত, এই হচ্ছে বিউটাইল। আর অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়, অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলকের নামের শেষে আইল বিভক্তি যুক্ত হয়, অ্যালকাইল মূলককে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1, আর এখানে একটা বন্ধন বা হাত বা শিকল যেটাই বলো না কেন, এটা একটা হাইড্রোজেন অ্যালকেন থেকে অপসারণ করলাম, এই যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করার ফলে এখানে অ্যালকাইল মূলক সৃষ্টি হবে, CnH2n+1 হাত। তাহলে এই হচ্ছে অ্যালকাইল মূলক। এরপরে লক্ষ্য করো, অ্যালকাইল মূলক হইল, এরপরে আমরা শিখব বা তোমাকে শিখতে হবে তোমার কিছু কার্যকরী মূলক, সেগুলো হচ্ছে তোমার অ্যালকোহল, এই যৌগের কার্যকরী মূলক তোমাকে শিখতে হবে, অ্যালকোহল। তারপরে অ্যালডিহাইড,
অ্যালডিহাইড, তারপরে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড একই কথা। আর একটা হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইড, হ্যালাইড, এগুলোর কার্যকরী মূলক, এগুলো হচ্ছে যৌগ, আর এই যৌগগুলোর কার্যকরী মূলক, এই যৌগগুলোর কার্যকরী মূলক হচ্ছে, দেখো কি, অ্যালকোহল। এই অ্যালকোহলের কার্যকরী মূলক হবে এই যে হাত ও এইচ। অজৈব যৌগে কিন্তু এটা ও এইচ মাইনাস হাইড্রোক্সাইড নামে আমরা পরিচয় জানি। এই হাইড্রোক্সাইড আয়ন এটা হচ্ছে ঋণাত্মক একটা যৌগমূলক, কিন্তু এই ও এইচটাই যখন জৈব যৌগে গঠিত হবে তখন এই ঋণাত্মক আয়নটা এই পাশে হাত, আসলে হাত হবে এখানে। তাহলে এই যে শিকল বা হাত ও এইচ ও এইচ, এটা হচ্ছে ও এইচ কার্যকরী মূলক হলে তোমার অ্যালকোহল হবে। এরপরে অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে এই যে হাত বা বন্ধন বা শিকল যে নামে দেখো না কেন, CHO। আর একটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে তোমার হাত COOH। আর অ্যালকাইল হ্যালাইডের কার্যকরী মূলক হচ্ছে হাত X। এগুলো হচ্ছে কার্যকরী মূলক। এখন ঘটনা হচ্ছে এই কার্যকরী মূলকগুলো দিয়ে অ্যালকোহল তৈরি হবে, তারপরে অ্যালডিহাইড তৈরি হবে, এটা দিয়ে জৈব অ্যাসিড তৈরি হবে, এই এক্স দিয়ে হ্যালাইড তৈরি হবে, হ্যালোজেনের যৌগগুলো তৈরি হবে, অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, সরি, এই এক্স দিয়ে অ্যালকাইল হ্যালাইড জাতীয় যৌগ তৈরি হবে। এখন আমরা প্রথমেই অ্যালকোহলে চলে আসি। অ্যালকোহল অ্যালকোহলটা হচ্ছে এরকম, এর সাধারণ সংকেত, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে অ্যালকাইল কার্যকরী মূলক, অর্থাৎ অ্যালকাইল মূলক হচ্ছে CnH2n+1, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। আর এর সাথে হাত, অ্যালকাইল মূলকের হাত, একটা জিনিস লক্ষ্য করো, অ্যালকাইল মূলকের হাত ডান পাশে আর অ্যালকোহলের এই যে কার্যকরী মূলকের হাত বাম পাশে। তাহলে এই যে এই হাতটা তোমার এরকম, বিষয়টা এরকম, কেউ তোমার সাথে এইভাবে হ্যান্ডশেক করতে আসছে, অপর দিক থেকে তার হাতটা এইভাবে যাবে, তাহলে এইভাবে গিয়ে দুইটা হাত যখন একত্রিত হবে তখন তো একটা হাতই থাকবে, তখন তো আর দুইটা হাত দেখা যাবে না, যাবে কি? তাহলে সেই ক্ষেত্রে তোমার এই যে এই বন্ধনটা বা এই হাতটা অ্যালকাইল মূলকেরও হাত, ওএইচ হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিল মূলক অর্থাৎ অ্যালকোহলের যে কার্যকরী মূলক এটার হাতও ওইটাই। তাহলে একটাই হাত থাকলো, হাতে হাত রেখে, তাহলে এখানে হচ্ছে OH। এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। অ্যালকোহলের কি সাধারণ সংকেত, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, যেহেতু এই যে অ্যালকাইল মূলক এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর অ্যালকোহলের তোমার হচ্ছে OH লাগবে অ্যালকোহলের জন্য কার্যকরী মূলক। তাহলে এই যে এই আর এবং OH, আর এর হাত এই পাশে আছে আর OH এর হাত এই পাশে, দুইটা যখন হ্যান্ডশেক করলো তখন একটা হাতে রূপান্তরিত হলো। তাহলে দেখো, লক্ষ্য করো, অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1 বন্ধন বা হাত OH, অথবা আর OH, মাঝখানে তো হাত থাকবে, এটা হচ্ছে অ্যালকোহল। তাহলে এই যে অ্যালকোহলের কিছু গুরুত্বপূর্ণ যৌগ, যেমন তোমার হচ্ছে এক কার্বন বিশিষ্ট যদি অ্যালকাইল মূলক দাও, অর্থাৎ এইখানে লাগবে হচ্ছে অ্যালকোহল তৈরির সূত্র, দেখো অ্যালকোহল তৈরির সূত্র, এই সূত্রটা হচ্ছে অ্যালকাইল মূলক প্লাস OH মিলে হবে কি অ্যালকোহল।
হল। অ্যালকাইল মূলক আর ওএইচ থাকবে, অ্যালকাইল মূলকের তো হাত থাকবে আর OH এরও বাম পাশে হাত থাকবে। এই দুইটা যখন যুক্ত হবে তখন এটা অ্যালকোহল উৎপন্ন করবে, অ্যালকোহল। যেমন দেখো CH3 মিথাইল, CH3 মিথাইল, এর সাথে OH যুক্ত হবে, তাহলে মিথাইলের হাত তোমার ডান পাশে, OH এর হাত এই পাশে, তাহলে এইটা হচ্ছে CH3OH, এটা হচ্ছে মিথানল। এটা কি হবে? মিথানল, মিথানল। এই সংকেতটা হচ্ছে মিথানল। তাহলে এই যে মিথাইল এবং OH এর যে হাত, অনেক সময় তোমার বেশিরভাগ সময় এই হাতটা দেখানোর কোনো প্রয়োজন হয় না, তাহলে এটাকে এইভাবে লেখা হয় CH3OH। এইটাও কিন্তু ওই মিথানল। অনুরূপভাবে আমরা আরো কিছু অ্যালকোহলের সংকেত লিখব। ইথানল, CH3CH2। এটা কি? এটা হচ্ছে ইথাইল, অ্যালকাইল প্লাস OH, তার মানে ইথাইল হলো আর OH। তাহলে এই অ্যালকাইলের হাত ডান পাশে, OH এর হাত বাম পাশে, দুই হাত একটি হ্যান্ডশেক করে এরকম হলো, এটা হচ্ছে ইথাইল। এটা ইথাইল, সরি ইথানল, ইথানল অ্যালকোহল, ইথানল অ্যালকোহল। এরপরে এটাকে তুমি এইভাবে লিখতে পারো CH3CH2OH, একই কথা, এটাও ইথানল, এটাও হাত দিলেও হবে না দিলেও হবে, তাহলে ইথানল। এখন অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে অ্যালকোহলের নামের শেষে অল, স্বরে অ ল, অল বিভক্তি যুক্ত হয়। এটা হচ্ছে অল বিভক্তি যুক্ত, অল, স্বরে অ ল, অল। মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ডেকানল, এভাবে চলতে থাকবে। এভাবে দেখো, বিউটানল যদি আমি লিখি CH3CH2CH2CH2, বিউটাইল হলো তার সাথে OH, তাহলে বিউটানল, এটার নাম বিউটানল, এই যে বিউটানল। তাহলে এই মোটামুটি জৈব অ্যালকোহল তৈরির যে ক্রিয়া কৌশলগুলো আছে, এইরকম ভাবে তুমি আস্তে ইচ্ছা করলেই তুমি সুন্দর করে যদি বুঝতে পারো বা মনোযোগ সহকারে যদি এই ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই তোমার কাছে কঠিন হওয়ার কোনো কথা নয়। আচ্ছা, এবার আসি আমরা অ্যালডিহাইড নিয়ে একটু আলোচনা করি। এবার আমরা অ্যালডিহাইড সম্পর্কে দেখো, তোমাদেরকে আমি বুঝাই দিই অ্যালডিহাইড জিনিসটা কি। অ্যালডিহাইডও একটা হাইড্রোকার্বন। অ্যালডিহাইড এর নামের শেষে প্রথমেই আমি লিখে নেই ন্যাল বিভক্তি যুক্ত হবে। অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে ন্যাল বিভক্তি যুক্ত হবে। আর এই অ্যালডিহাইডের সাধারণ সংকেত এখানে অ্যালকাইল মূলক লাগবে CnH2n+1, আর এই অ্যালকাইল মূলকের হাত এইটা, আর অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO। এর কার্যকরী মূলক, এই অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক তোমার হাত CHO, এইটা। তাহলে অ্যালডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1 হাত CHO, এটা গেল অ্যালডিহাইডের সাধারণ সংকেত। এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এইটাকে এইভাবে, যেহেতু অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়, আর এইটার হচ্ছে তোমার হাত যেহেতু এই পাশে আছে CHO, তাহলে আর CHO, এই অ্যালকাইল মূলকের হাত ডান পাশে আর CHOর হাত বাম পাশে, দুই হাত একত্রিত হয়ে অর্থাৎ হ্যান্ডশেক করে আর CHO হলো। এটা হচ্ছে তোমার এইটা অ্যালডিহাইডের সাধারণ সংকেত। তাহলে অ্যালডিহাইডের সাধারণ সংকেত এটা। এইখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যে জিনিসটা সবসময় ভুল করে থাকো, সেটা হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে যখন আমরা কার্যকরী মূলক লিখছি তখন হাত OH লিখছি আমরা,
এই যে OH, এখানে কি কোনো কার্বন আছে? নাই। বাট অ্যালডিহাইডের ক্ষেত্রে যে কার্যকরী মূলক CHO, এই কার্যকরী মূলক এর ভিতরে কিন্তু একটা কার্বন আছে। তাহলে জৈব যৌগ এমন একটা জিনিস, যেখানেই কার্বন থাকবে সেই কার্বনকেই তোমাকে গণনায় আনতে হবে। তাহলে তোমাকে খেয়াল করতে হবে কার্যকরী মূলক অ্যালডিহাইডের এই কার্যকরী মূলকের ভিতরেই একটা কার্বন আছে। তাহলে এই কার্বনটাকে তোমাকে গণনায় নিয়ে আসতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো, আমরা এখন কিছু অ্যালডিহাইডের যৌগ লিখব। অ্যালডিহাইডের যৌগ যেমন এক কার্বন বিশিষ্ট CHO হাত, CHO হাত। তাহলে লক্ষ্য করো, এই যে CHO, এটা তো অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের মধ্যেই যেহেতু একটা কার্বন আছে, তাহলে এই এক কার্বন বিশিষ্ট তো একটা অ্যালডিহাইডের যৌগ হওয়া সম্ভব। এক কার্বন বিশিষ্ট হলে, কার্বন সংখ্যাকে এক কার্বন হলে সেটার নাম হয়ে যায় মিথ, তার মানে মিথানেল। মিথানেল। তাহলে এখানে অবশ্যই এই যে এই হাতের সাথে একটা হ্যান্ডশেক যুক্ত হাত, অর্থাৎ একটা হাত যারা আছে যাই হ্যান্ডশেক করতে ইচ্ছুক, সেটাকে তোমাকে নিয়ে আসতে হবে। বাট এখানে জৈব যৌগ মানে কি, তোমার উপায় হচ্ছে হয় কার্বন নাহলে হাইড্রোজেন। এখন কার্বন সংখ্যা যদি আরেকটা নিয়ে আসো, তাহলে তো তুমি মিথানেল হাইড্রোকার্বন, মিথানেল অ্যালডিহাইড তৈরি করতে পারছো না, তোমাকে আনতে হবে হাইড্রোজেন। এই কারণে এই পাশে হাইড্রোজেন থাকবে। তাহলে এই যে হাইড্রোজেন হাত CHO, এটাকে বলা হয় মিথানেল। মিথানেল, বা এটাকে তুমি এভাবে লিখতে পারো হাইড্রোজেন CHO, এটা হচ্ছে মিথানেল। এটার একটা বাণিজ্যিক নাম আছে, এর নাম হচ্ছে এই যে মিথানেল, বা এই মিথানেল যে নামে ডাকি না কেন, এটার বাণিজ্যিক নাম হচ্ছে, এটার বাণিজ্যিক নাম ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড, এটা হচ্ছে এর বাণিজ্যিক নাম, ফর্মালডিহাইড। তাহলে আসো আমরা আরো কিছু অ্যালডিহাইডের নামকরণ লিখে ফেলি। তাহলে CH3CHO, এইটা কি? এটা হচ্ছে CH3 হচ্ছে অ্যালকাইল মূলক, অর্থাৎ মিথাইল, তার সাথে CHO আসছে। এই যে CHO এর মধ্যে যেহেতু একটা কার্বন আছে, তাহলে এটার মিথানেল হয় না, এটা হয় ইথানেল। এটাকে বলা হয় ইথানেল। ইথানেল, ইথানেল। অনুরূপভাবে CH3, CH2, CHO, এর নাম হচ্ছে প্রোপানেল। প্রোপানেল। অনুরূপভাবে CH3, CH2, CHO, এটার নাম হচ্ছে 1 2 3 4 বিউটানেল। বিউটানেল। এইভাবে তোমার অ্যালডিহাইড যুক্ত যৌগের নামকরণ বা অ্যালডিহাইড যুক্ত যৌগ তোমাকে লেখা শিখতে হবে। একটু খেয়াল করো। আচ্ছা আসো, এরপরে দেখো, এরপরে আমরা সর্বশেষ যেটা শিখবো সেটা হচ্ছে জৈব অ্যাসিড। এগুলো কিন্তু কেবল তোমার বেসিক যে জিনিসগুলো আছে এইগুলো তোমাকে আমি আলোচনা করে বা ধরাইয়া দিচ্ছি। এই যে অ্যালকেন বা অ্যালকিন বা অ্যালকাইন বা জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, তারপরে তোমার হচ্ছে অ্যালকোহল, এগুলোর প্রস্তুত প্রণালী আছে। এগুলো কিভাবে প্রস্তুত করা যায় বিক্রিয়ার মাধ্যমে, সেটা তোমাকে শিখতে হবে। এরপরে তোমার পারস্পরিক রূপান্তর, অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকাইন, জৈব অ্যাসিড থেকে হাইড্রোকার্বনে, বা অ্যালকেন থেকে জৈব অ্যাসিড, অ্যালকিন থেকে তোমার হচ্ছে অ্যালডিহাইড, এগুলো পারস্পরিক রূপান্তর, এক্সচেঞ্জ, একটা থেকে আর একটা যেতে পারা লাগবে। এগুলোই তোমার সৃজনশীল পরীক্ষাতে আসবে। অর্থাৎ পারস্পরিক জৈব যৌগের যে পারস্পরিক রূপান্তর, যে থাকবে অ্যালকেন, বলবে যে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড উৎপন্ন করা সম্ভব কিনা, তোমাকে কিন্তু এটাই বিক্রিয়ার মাধ্যমে দেখাইতে হবে। তো এগুলো তো তুমি দেখাবাই, কিন্তু এই যে বেসিক গুলো তুমি যদি না জানো, তাহলে তোমার পক্ষে কিন্তু এই পারস্পরিক রূপান্তর এটা তো আশাই করা যায় না। সুতরাং তোমাকে আগে প্রথমে বেসিক জানতে হবে।
সর্বশেষ আমরা যেটা করব সেটা হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড জৈব অ্যাসিড এর নামকরণে অয়িক বিভক্তি যুক্ত হবে। অয়িক শব্দের শেষে স্বরে অ অন্তস্থ অয়িক বিভক্তি যুক্ত হবে। নামকরণে শব্দের শেষে অয়িক বিভক্তি যুক্ত হবে। আর এর সাধারণ সংকেত, অবশ্যই সাধারণ সংকেতটা কি দেখো, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক প্লাস ওএইচ হচ্ছে অ্যালকোহল। অ্যালকাইল মূলক প্লাস সিএইচও হচ্ছে অ্যালডিহাইড। অ্যালকাইল মূলক প্লাস COOH এটা হবে জৈব অ্যাসিড। অ্যালকাইল মূলক প্লাস এক্স এটা হবে অ্যালকাইল হ্যালাইড। তুমি অ্যাসিড তৈরি করো, তারপরে তোমার হচ্ছে কি বলে অ্যালডিহাইড তৈরি করো বা জৈব অ্যালকোহল তৈরি করো, তোমার অ্যালকাইল মূলক মাস্ট। অ্যালকাইল মূলক ছাড়া তোমার কিছুই হবে না। তাহলে এইদিকে দেখো, তাহলে অ্যালকাইল মূলকের সংকেত সাধারণত CnH2n+1 এবং হাত। আর এই যে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH, কার্বন একটা, অক্সিজেন দুইটা, হাইড্রোজেন একটা। এটা হচ্ছে অ্যালকাইল মূলকের জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। এই পাশে লিখি জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হাত বা বন্ধন বা বন্ড COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। তাহলে অ্যালকাইল মূলক প্লাস COOH সমান কি জৈব অ্যাসিড, এইটাই হচ্ছে জৈব অ্যাসিড। যেহেতু অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়, আর এর তো হাত ডান পাশে আর COOH এর হাত বাম পাশে, তাহলে এই যে জৈব অ্যাসিডের এটাও সাধারণ সংকেত, এটাকেও সাধারণ সংকেত হিসেবে লেখা হয়। এখন আসো আমরা কিছু জৈব অ্যাসিডের গাঠনিক সংকেত বা আণবিক সংকেত আমরা লিখবো বা লেখার চেষ্টা করব। এখানেও একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে জৈব অ্যাসিডের যে কার্যকরী মূলক COOH, এই কার্যকরী মূলকের মধ্যে কিন্তু একটা কার্বন আছে। সুতরাং তোমাকে জৈব অ্যাসিড লিখতে গেলে তোমাকে কার্বন সংখ্যা এই একটাকে কাউন্ট করতেই হবে। কারণ জৈব অ্যাসিডে যেখানেই কার্বন সেখানেই কার্বনকে তুমি বিবেচনার মধ্যে নিতেই হবে বা গণনার মধ্যে নিতে হবে। কার্বন সংখ্যা যদি গণনার মধ্যে না নাও, তাহলে যৌগটা একটা কার্বন বিশিষ্ট কম যৌগ তোমার হয়ে যাবে। তাহলে এখন দেখো, আমরা যদি সবচেয়ে সরলতম অ্যালকাইল মূলক নেই, সবচেয়ে ক্ষুদ্রতম বা সরলতম অ্যালকাইল মূলক তো তোমার CH3 মিথাইল, তাই নয় কি? তাহলে মিথাইলের সাথে তুমি নিবা হচ্ছে COOH। তাহলে তোমার এখানে কি হইলো দেখো, তাহলে CH3 COOH, তুমি মিথাইল নিলা আর তার সাথে অ্যালকোহলের জৈব অ্যাসিডের কার্যকরী মূলক নিলা, তাহলে এটা কিন্তু মিথানোয়িক অ্যাসিড হলো না। মিথানোয়িক অ্যাসিড হয়েছে কি, কারণ এই যে কার্বন সংখ্যা 2, তাহলে নিলে মিথাইল আর তার সাথে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক যুক্ত করে তুমি এখন লিখতেছো এখানে মিথানোয়িক অ্যাসিড, বাট তোমার এটা কিন্তু ইথানোয়িক অ্যাসিড হয়ে গেছে। এটাকে বলবো আমরা ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড হলো, তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে স্যার মিথানোয়িক অ্যাসিড কি বানানো যায় না? অবশ্যই যায়। সেই ক্ষেত্রে দেখো COOH, এই যে এই পাশে একটা হাত আছে, তাহলে তুমি এই যে কার্যকরী মূলক, এখানেই তো একটা কার্বন, তুমি আর একটা কার্বন কোনো ক্রমেই তুমি যোগ করতে পারো না। একটা কার্বন যখনই যোগ করবা তখনই তোমার ইথানোয়িক অ্যাসিড হয়ে যাবে। তাহলে হাত আছে মানে এই হ্যান্ডশেক করার জন্য কারো কাছে হাত রেডি করে আগ বাড়িয়ে দিয়ে দিচ্ছে, তাহলে অবশ্যই একটা হ্যান্ডশেক সম্পূর্ণ হইতে গেলে এই পাশ থেকে আর একজনের হাত লাগবে। সেই ব্যক্তিটা তো কার্বন হওয়া যাবে না, কারণ কার্বন তো একটা আছেই। তাহলে সেই ব্যক্তি কি হবে? অবশ্যই হাইড্রোজেন। তাহলে এখানে হবে হাইড্রোজেন। এই যে এটাকে বলা হয় মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড। এই অ্যাসিডের আর একটা নাম আছে, এর নাম বলা হয় ফর্মিক অ্যাসিড। বাণিজ্যিক নাম ফর্মিক অ্যাসিড। এই অ্যাসিডটা পিঁপড়ার বিষে থাকে।
পিঁপড়ার বিষ, পিঁপড়ার বিষে এই ফর্মিক অ্যাসিডটা থাকে। তাহলে এই যে মিথানোয়িক অ্যাসিড, এটাকে কিন্তু তুমি চাইলে এইভাবে লিখতে পারো, হাইড্রোজেন বন্ড ছাড়া COOH, এইটাই তোমার হচ্ছে মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড হলো, মিথানোয়িক অ্যাসিড হলো, তারপরে এরপরে আরো দুই একটা অ্যাসিডের নাম আমরা লিখি। প্রোপানোয়িক অ্যাসিড লিখবা তুমি, CH3 CH2, এটা হচ্ছে ইথাইল। ইথাইল, তুমি যদি প্রোপানোয়িক অ্যাসিড লিখতে চাও তো তোমাকে কিন্তু ভুলেও প্রোপাইল দেওয়া যাবে না। প্রোপাইল দিয়ে তার সাথে যদি অ্যাসিডের কার্যকরী মূলক দাও তাহলে একটা ধাপ এমনিতেই এগিয়ে যাবে। তাহলে তুমি প্রোপাইল দিলে তোমার হয়ে যাবে বিউটানোয়িক অ্যাসিড। সুতরাং একটা অ্যালকাইল মূলক একটা কার্বন কম দিয়ে তোমাকে ওইটা ম্যানেজ করতে হবে। তাহলে ইথাইল COOH, এই যে তোমার প্রোপানোয়িক অ্যাসিড হয়ে গেল। এই যে এক কার্বন, দুই কার্বন, তিন কার্বন হলে প্রোপ হয় না, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড। এরপরে দেখো CH3 CH2 CH2, এটা কি প্রোপাইল। এর সাথে যদি COOH দাও তাহলে কিন্তু প্রোপানোয়িক অ্যাসিড হয় না, হয়ে যায় বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। এইভাবে পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, হ্যাপটানোয়িক অ্যাসিড, ডেকানোয়িক অ্যাসিড, অক্টানোয়িক অ্যাসিড, এইভাবে তুমি চাইলেই তুমি অ্যাসিডের কার্বন সংখ্যা বাড়ায় দিয়ে অ্যাসিডের ভিন্ন ভিন্ন নাম তুমি করতে পারো। আচ্ছা, এরপরে সর্বশেষ আর একটা জিনিস বাদ রয়ে গেল, এটা হচ্ছে আমাদের বেসিক যে বিষয়গুলো আলোচনা, এর মধ্যে আর একটা জিনিস বাদ থাকলো, সেটা কি? সেটা হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে হবে, অ্যালকাইল হ্যালাইড। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড বুঝতেই পারছো, হ্যালাইড মানে কি? হ্যালোজেনের সাধারণ সংকেত, হ্যালোজেন থেকে হ্যালোজেনের সাথে আইড বিভক্তি যুক্ত হয়ে হ্যালাইড হয়েছে। তাহলে তার হ্যালোজেনের সাধারণ সংকেত হচ্ছে এক্স, হ্যালোজেনের সাধারণ সংকেত এক্স, বাট হ্যালাইড যখন হবে তখন এই যে হাত এক্স, হাত এক্স। তাহলে হাত এক্স, তাহলে এই যে এক্স মানে কি বুঝবো? এক্স মানে বুঝবো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন। অ্যাস্টেটাইন লেখা লাগে না, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো। আর অ্যালকাইল মানে তো তুমি বুঝোই, অ্যালকাইল মানে কি? CH2N+1 হাত বা বন্ধন, এটা হচ্ছে অ্যালকাইল মূলক আর এটা হচ্ছে হ্যালাইডের মূলক। এই দুইটা অ্যাডজাস্ট হয়ে অ্যালকাইল হ্যালাইড গঠন করবে। সুতরাং অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত, অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত লক্ষ্য করো। অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেতটা হচ্ছে তোমার CnH2n+1 আর এই জায়গায় এক্স, অথবা এটাকে তুমি এভাবে লিখতে পারো আর এক্স, অ্যালকাইল হ্যালাইড। তাহলে কিরকম অ্যালকাইল হ্যালাইড? ধরো CH3 মিথাইল হ্যালাইডের যে কোনো একটা মৌল নেও হ্যালোজেনের, ক্লোরিন নিলাম, CH3Cl, তাহলে এর নাম কি? মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। অনুরূপভাবে CH3CH2Cl, এর নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। অনুরূপভাবে প্রোপাইল ক্লোরাইড, বিউটাইল ক্লোরাইড, পেন্টাইল ক্লোরাইড, এইভাবে তুমি দিতে পারো। বা মিথাইল ব্রোমাইড, মিথাইল ফ্লোরাইড, বিউটাইল আয়োডাইড, বিউটাইল তোমার হচ্ছে ব্রোমাইড। ইচ্ছা মতো তুমি অ্যালকাইল হ্যালাইডের যৌগ তৈরি করতে পারো। তাহলে আজকে আমরা এই যে জৈব যৌগের বেসিক
সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা অবশ্যই এই জৈব যৌগের যে উপাদানগুলো, হাইড্রোকার্বনের যে উপাদানগুলো আছে, হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো প্রস্তুত করা শিখব। এবং আমরা এগুলোর পারস্পরিক রূপান্তর, এই রূপান্তরগুলো বিক্রিয়ার মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে বা সহজভাবে, একদমই সহজভাবে আমরা শিখবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আমাদের নেক্সট ভিডিও ইনশাল্লাহ অতি শীঘ্রই চলে আসবে। আল্লাহ হাফেজ।